নমস্কার, আমি ডক্টর পার্থরঞ্জন দাস, কলকাতা ওমেন্স ক্লিনিকের জয়েন্ট ডাইরেক্টর। এটি একটি ইনফার্টিলিটি লো কস্ট আইভিএফ ইনস্টিটিউট। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আইভিএফ বা আইইউআই দেখা গেল পরস্পর আমরা যে 3 মাস বা 4 মাস পর পর ধরুন আমরা 50টা করে কেস করলাম, কিন্তু দেখা গেল কোনো কোনো মাসের এক এক রকমের আউটকাম হলো, কোনো মাসে খুব ভালো রেজাল্ট হলো, কোনো মাসে অতটা বেশি ভালো হলো না। তো সেটার পেছনে যে মানে যারা পেশেন্টরা আছেন, যারা দূর দূর থেকে আসছেন, বাংলাদেশ থেকে আসছেন, মালদা মুর্শিদাবাদ থেকে আসছেন, তারাও খবর পাচ্ছেন। তারা ভাবছেন যে না, একটা মাসে তো এত ভালো রেজাল্ট হলো, পরের মাসে কেন খারাপ হলো। এটার পেছনে অনেক কিছু কারণ থাকে। তা আমরা এর আগে একটা টিউব তৈরি করেছিলাম যে যদি শুক্রের হাজব্যান্ডের শুক্র দেখে মনে হচ্ছে খুব ভালো, কিন্তু ডিএনএ ফ্র্যাগমেন্টেশন করার পর দেখা গেল যে তার কিন্তু গন্ডগোল আছে। সেজন্য আগেভাগেই ডিএনএ ফ্র্যাগমেন্টেশনটা করিয়ে নিয়ে তারপরে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলে টোটাল পার্সেন্টেজ অফ সাকসেসটা কেমন আছে সেটা নিয়ে আলোচনা করে তারপরে এগোনো ভালো। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কথায় কথায় ইক্সিটা করবেন না। ইক্সি মানে হচ্ছে একটা বিশেষ ধরনের আইভিএফ, যাতে কিনা যদি হাজবেন্ডের শুক্রর মোটিলিটি খারাপ থাকে, মানে শুক্র এগোচ্ছে না, তাহলে সেক্ষেত্রেই একমাত্র ইক্সি করবেন। আজকাল দেখতে পাচ্ছি যে যদি ডিম্বাণু কম তৈরি হয়, ধরুন 4টে বা 6টা ডিম্বাণু হলো, যেহেতু সেখান থেকে কটা ভালো ভ্রূণ তৈরি হবে সেটা অ্যাসিওরেন্স পাওয়া যাচ্ছে না, সেজন্য কিছু কিছু জায়গাতে অটোমেটিক্যালি ইক্সি করে দেওয়া হচ্ছে। দেখা গেছে যে অ্যাকচুয়ালি ইক্সি প্রসিডিওরটা কি? ইক্সি প্রসিডিওরটা হচ্ছে যদি হাজব্যান্ডের শুক্র ঠিকমতো করে না এগোয়, তাহলে কিন্তু আইভিএফ করলে পরেও নর্মালি একটা শুক্রাণু গিয়ে তার ওয়াইফের এক্সকে পেনিট্রেট করতে পারে না। সেক্ষেত্রে হাজব্যান্ডের শুক্রটাকে একটা ইঞ্জেকশনের মধ্যে, একটা ইঞ্জেক্টিং পিপেটার মধ্যে লোড করে নিয়ে বাই ফোর্স তার তার ওয়াইফের ওভামের মধ্যে মাইক্রোস্কোপের তলায় ওটাকে ইনজেক্ট করা হয়। এই প্রসিডিওরটার নাম হচ্ছে ইক্সি। দেখা গেছে যে এই প্রসিডিওরটা প্রথমে এসছিল হচ্ছে হাজব্যান্ডের শুক্র যদি ভালো মতো না এগোয় সেই জন্যই খালি প্রথমে এই প্রসিডিওরটা এসছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা না করা সত্ত্বেও কমার্শিয়াল পারপাস এক নম্বর, আর দ্বিতীয় হচ্ছে যে হয়তো দেখা গেল যে খুব কম ডিম তৈরি হচ্ছে, সেই জন্য সেই ডিম্বাণুগুলো থেকে যেন সেই সঠিক সংখ্যক ভ্রূণ পাওয়া যায়, সেই জন্য কোনো কারণ ছাড়াই তাদেরকে অনাবশ্যক একটা ইক্সি করে দেওয়া হচ্ছে। তাতে কি হয়? তাতে ক্রোমোজোমাল ম্যালফরমেশনের চান্স কিন্তু পাওয়া গেছে। তার মানে যদি সেখান থেকে প্রেগনেন্সিও আসে, দেখা গেছে প্রায় 50% বাচ্চাই কনজেনিটালি অ্যাবনর্মাল। সেটা তো আপনারা এখন বুঝতে পারবেন না, প্রেগনেন্সি আসার পরে 2-3 বছর পরে যখন বুঝতে পারবেন তখন দেখবেন যে বেবিটার কোনো অ্যাবনর্মালিটি এসছে। সেই জন্য নন ইন্ডিকেটেড কেসে আমার মনে হয়, পার্সোনালি আমি বিশ্বাস করি, ইক্সি না করাই ভালো। দ্বিতীয়, ইক্সি করার পরেও কিন্তু যে প্রেগনেন্সি 100% চান্স তাও নয়। দেখতে হবে যে ওয়াইফের যে এগসের কোয়ালিটি কীরকম, এবং ইউজুয়ালি আমরা ব্লাস্টোসিস্ট ট্রান্সফার করি, মানে পঞ্চম দিনের ব্লাস্টোসিস্ট, মানে পঞ্চম দিনের এমব্রায়ো। সেই ব্লাস্টোসিস্ট করলে পরে সেটা সব থেকে বেশি শক্ত সামর্থ্য এমব্রায়ো হয়, এবং সেটা থেকেই প্রেগনেন্সি আসার চান্স অনেক বেশি, এবং সেই প্রেগনেন্সি 9 মান্থের টেক হোম বেবি চান্স অনেক বেশি। দ্বিতীয় হচ্ছে যে এক একটা পেশেন্টের ইন্ডিভিজুয়ালাইজেশন আছে। ধরুন কোনো পেশেন্টের ডিম্বাণু ভালো হলো, হাজব্যান্ডের শুক্রাণুও খারাপ না, ভালো ভ্রূণ তৈরি হলো, কিন্তু তার ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটা অত ভালো নয়, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি আসার চান্স কমে যাবে। দ্বিতীয় হচ্ছে ধরুন কারো কোনো 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 পেশেন্টের ইউটেরাসের মধ্যে অ্যাডেনোমায়োসিস, মানে তার গ্রন্থিগুলো অনেক বেশি বড় হয়ে যাওয়া, মোটা ইউটেরাস হওয়া, তার মধ্যে টিউমার থাকা, ওভারির মধ্যে এন্ডোমেট্রিওসিস বলে একটা প্রবলেম থাকা, এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু ওভারঅল প্রেগনেন্সির চান্স কমে যায় আইভিএফ হলেও। সেই জন্য সেই হিসাবে ডাক্তারবাবুর সঙ্গে যাদেরকে দিয়ে আপনারা ট্রিটমেন্ট করাচ্ছেন, ভালো করে জিজ্ঞেস করে নেবেন যে আর কি কি ফ্যাক্টরস আছে। কিন্তু এই সমস্ত ফ্যাক্টরস যদি নাও থাকে, তাহলেও ওভারঅল প্রেগনেন্সির চান্স কিন্তু 65 থেকে 75%। অবভিয়াসলি যারা আইভিএফ করতে আসেন তারা ভাবেন যে আমরা ওই 65%-র মধ্যেই থাকবো, সেই জন্যই তো তারা আইভিএফ করতে আসেন। কিন্তু সেটাও মাথায় রাখতে হবে যে আইভিএফ মানেই কিন্তু 100% সাকসেস নয়। দ্বিতীয় হচ্ছে ট্রান্সফারের পরে অনেক পেশেন্টের প্রেগনেন্সি হয়তো নষ্ট হয়ে গেছে, সেই সকল ডাক্তারবাবু আমি না একটুখানি আমি হাঁটাহাঁটি করেছিলাম তার জন্য কি নষ্ট হয়ে গেল? একদমই নয়। হাঁটাহাঁটি করলে বা অন্যান্য কোনো রকম কিছু বিশাল কোনো বলপূর্বক কাজ না করলে পরে আলাদা করে কোনো ইন্ডিকেশন নেই যে প্রেগনেন্সি হাঁটার জন্য নষ্ট হয়ে গেল, একটা হাঁচি দিলে নষ্ট হয়ে গেল, পটি পরিষ্কার না হওয়ার জন্য নষ্ট হয়ে গেল, একদিনের একটা ওষুধ মিস হওয়ার জন্য নষ্ট হয়ে গেল। পার্সোনালি এসবের জন্য কিছু হয় না। সেই জন্য মাথায় রাখতে হবে যে আইভিএফের সাকসেস রেটটা কিন্তু ভ্যারি করে, এবং তার পেছনে এক্স্যাক্টলি কী কারণটা সেটা আপনার ডাক্তারবাবুর সঙ্গে আগে থাকতে আলোচনা করে নেবেন যে এই কেসে আমাদের কত পার্সেন্ট সাকসেস রেট, আমাদের কত পার্সেন্ট চান্স আছে। আর প্রেগনেন্সি আসার পর যদি নষ্ট হয়ে যায়, বারবার যদি নষ্ট হয়ে যায়, যদি দেখেন যে ইডিওপ্যাথিক বারবার করে আমরা আইইউআই করছি, আইভিএফ করছি, সেক্ষেত্রেও আসছে না, সেক্ষেত্রে আলাদা করে ইন্ডিভিজুয়ালাইজ করে কোয়ালিটি অফ দ্য এমব্রায়ো, মানে ডিম্বাণুর কোয়ালিটি কীরকম, তার কোন মধ্যে কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা, তার এবং তার হাজব্যান্ডের যে বীজ
শুক্রাণু তার মধ্যে কোনো ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা সেইটা দেখে ভালো কোয়ালিটির ভ্রূণ তৈরি হচ্ছে কিনা, যখনই আপনারা ওপিইউ করবেন, পিক আপ করবেন, তারপরে আপনার ডাক্তারের সাথে কথা বলবেন যে কিরম কোয়ালিটির কটা ভ্রূণ তৈরি হলো, সেটা ডে 3 হলো না ডে 5 হলো, আমাদের এন্ডোমেট্রিওসিসের বা অন্যান্য কোনো রকম ফাইব্রয়েডের কোনো প্রবলেম আছে কিনা, আমাদের এন্ডোমেট্রিয়াম কেমন তৈরি হচ্ছে, কবে ট্রান্সফার করবেন। ইউজুয়ালি ফ্রেশ ট্রান্সফার না করে ফ্রোজেন ট্রান্সফার করাই ভালো যদি ডিম্বাণু বেশি তৈরি হয়, মানে ভ্রূণ বেশি তৈরি হয়। কিন্তু যদি দেখা যায় যে নর্মালি 5টা কম ভ্রূণ তৈরি হচ্ছে, তাহলে দেখা গেছে যে ফ্রোজেন এবং ফ্রেশ ট্রান্সফারে আলাদা কোনো পার্থক্য হয় না। তো মোটামুটিভাবে এইটা নিয়ে আমরা একটা আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।